শুরু হচ্ছে আজকের গল্প, সেই আলমারিটা। কলমে মাধবী ভট্টাচার্য। কাচের দেওয়ালের ওপাশে কত রকমের ফার্নিচার, খাট, আলমারি, সোফা, ডাইনিং টেবিল। কি তাদের রূপের বাহার, কি চিল্লা! চোখ ঝলসে যাচ্ছে। মিথিলা তন্ময় হয়ে তাকিয়েছিল। দিব্য লক্ষ্য করছিল। এবার মিথিলার কাঁধে আলতো করে টোকা দিয়েছে। এই, কি দেখছো? মিথিলার মুগ্ধ চোখ দিব্যর দিকে ফেরে। আলমারিটা দেখো, কি সুন্দর! আমাদের শোবার ঘরে দারুণ মানাবে। মিথিলা দৃষ্টি অনুসরণ করে দিব্য তাকালো। সত্যি, 4 পাল্লার বিশাল আলমারিটা খুবই সুন্দর। মনে মনে হাসল সে। মিথিলা এখন থেকেই সংসার সাজাচ্ছে, দিব্যর সাথে ওর সুখের সংসার। তোমার চাই ওটা? দিব্য হাসল। চাইলেই বা কি? মিথিলা হতাশ ভঙ্গি করল একটা। আমি আছি তবে কি করতে? কি করবে তুমি? মিথিলা অবাক চোখে তাকিয়েছে। এক্ষুনি কিনে নিচ্ছি। দিব্য হাসছে। তারপরে মিথিলার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলছে, কিছুদিন পরে আমার সবকিছুই তোমার। মিথিলা সরে যায় অল্প, গালে লালের ছোঁয়া। একটু হেসে বলে, খুব শখ তাই না? কাঁঠাল গাছেই রইল। আর উনি এখন থেকেই গোপে তেল দিচ্ছেন। গোপ কোথায় যে তেল দেব? দিব্য হতাশ ভঙ্গি করে বলল। মিথিলা হেসে ফেলে। ভাগ্যিস নেই। থাকলেও ওসব তেল টেল দিতে হয় না আমাকে। কাঁঠাল যথাসময়ে গাছ থেকে নামিয়ে আনবো ঠিক। দিব্য বিচিত্র একটা ভঙ্গি করল। যথাসময়টা কবে আসি দেখি? মিথিলা খিলখিল করে হাসে। দিব্য মুগ্ধ চোখে তাকিয়ে আছে। হাসলে মিথিলার গালে টোল পড়ে। ঈষৎ শ্যামলা মেয়েটার গভীর কালো চোখ, কোকড়ানো চুলে ঘেরা কপাল, বাঁকা ভুরু, স্ফুরিত ঠোঁটে কি যে প্রবল আকর্ষণ! যত দিন যাচ্ছে আকর্ষণ যেন বেড়েই চলেছে। অথচ 4 বছর আগেও এই মেয়েটাকেই চিনত না। মিথিলা একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। সেই সুবাদেই একটা লেডিস হোস্টেলে থাকছে বছর 5 ধরে। দূরের এক মফস্বল শহরে ওর বাড়ি। দিব্য সবে প্র্যাকটিস শুরু করেছে যখন, মিথিলার সাথে তখন থেকেই পরিচয়। এই 4 বছরে ওর অনেক ব্যস্ততা বেড়েছে। মিথিলাকে সময় দিতে পারে খুবই কম। সারা সপ্তাহ ক্লিনিক, হসপিটাল, চেম্বার ছুটোছুটি করে হাতে যা সময় থাকে তাতে খাওয়ার ঘুমটুকুই যা হয়। এরকম রঙিন ফুরফুরে দিন কালী ভদ্রে একটা দুটো আসে। সেই দিনগুলোতে মিথিলাকে নিয়ে ঘুরে বেড়ায় দিব্য, যখন যেখানে খুশি। কৃপণের মতো একটু একটু করে খরচ করতে চায় মুহূর্তগুলো, কিন্তু সেই দিনগুলোতেই যেন সময় উড়ে যায় পাখায় ভর করে। আজও ফুরিয়ে আসছে দিন। একটু পরেই হোস্টেলে ফিরে যাবে মিথিলা। দিব্য ফিরে যাবে নিজের 2 কামরার ফ্ল্যাটে। শুরু হয়ে যাবে যান্ত্রিক জীবনযাপন। রঙিন এই মুহূর্তগুলো তখন অলীক স্বপ্ন। এত প্রতিকূলতা সত্ত্বেও মিথিলা যে কি করে 4 বছর ধরে দিব্যর সঙ্গে সেটে আছে ঈশ্বরই জানেন। এতটুকু সময় দিতে পারে না ওকে। সারাদিনে একবারও কথা বলার সময় থাকে না। রাতে কথা বলবে যে, সেটুকুও হয় না। কখনো হসপিটালে ডিউটি থাকে, কখনো এত ক্লান্ত থাকে যে ফোন হাতে নিয়ে ঘুমিয়ে পড়ে। বুঝতে পেরে একসময় ফোন কেটে দেয় মিথিলা। নরম গলায় হয়তো বলে গুড নাইট। ঘুমের ঘোরে দিব্য হয়তো বলে এভাবেই চলে আসছে দিনের পর দিন। শুধু মাঝে সাঝে পাওয়া এই রঙিন দিনগুলোই ব্যতিক্রম। মিথিলাকে হোস্টেলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে দিব্য। দরজার সামনে দাঁড়িয়ে বেল টেপে। ভেতর থেকে টিভির আওয়াজ পাওয়া যাচ্ছে। মায়ের প্রতি সন্ধ্যার বিনোদন। দরজা খুলে দিয়েছে মা। কিরে, মেয়েটাকে পৌঁছে দিয়ে এলি? হ্যাঁ। জুতো খুলে সুরাকে ঢোকাতে ঢোকাতে বলল দিব্য। মা তাকিয়ে আছে। দিব্য জানে মায়ের এরপরের কথা কি হতে পারে। প্রতিবার মিথিলার সাথে দেখা করে ফেরার পর মা বলে, অনেকদিন তো হয়ে গেল, এবারে মেয়েটাকে ঘরে আনার ব্যবস্থা কর। দিব্য তো তাই চায়। অনেক দিন হয়ে গেল। এবারে সত্যি মিথিলার বাবার সামনে গিয়ে দাঁড়ানোর সময় হয়েছে। কিন্তু মিথিলার বড্ড ভয়, ওর বাবা নাকি এই সম্পর্কে রাজি হবেন না।
তিনি ভয়াবহ গোঁড়া কায়স্থ ছেলের সাথে মেয়ের বিয়ে কিছুতেই মেনে নেবেন না। যদিও দিব্যর বিশ্বাস সেরকম কিছুই হবে না, তিনি দিব্যকে ঠিকই মেনে নেবেন। পাত্র হিসাবে যে যথেষ্ট আকর্ষণীয়। আজকাল জাতপাত নিয়ে কে অত মাথা ঘামায়। কিছুদিন পরে মিথিলার সাথে দেখা হয়েছে আবার। মেয়েটা বড় বড় চোখে তাকিয়ে আছে। দিব্য হাসতে হাসতে বলল, কি হয়েছে? তুমি সত্যি আলমারিটা কিনে নিয়েছো? হ্যাঁ, তোমার পছন্দ বললে তো। ওই ঘরে তো তুমিই থাকবে। সত্যি থাকতে পারবো? মিথিলার চোখে ভয় খেলা করে যায়। হয়তো কি, আলমারিটা কিন্তু ফাঁকা, তুমি গিয়ে সব কিছু গুছিয়ে রাখবে, আমি হাতই লাগাবো না। মিথিলা তবুও ভয় করে। বাবাকে সে চেনে, দিব্য কি সত্যি সবকিছু সামলাতে পারবে? আগামীকাল দুজনে যাচ্ছে বাবার সাথে দেখা করতে। এরপর কি হবে? সবকিছু শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে না তো? পরদিন দুরুদ্রুবুকে দিব্যকে সাথে নিয়ে বাড়িতে হাজির হলো মিথিলা। বাড়িতে পৌঁছানোর পর উষ্ণ অভ্যর্থনায় অবশ্য দিব্যর অস্বস্তি কেটে গেল। মিছিমিছি এত ভয় পাচ্ছিল, ওনারা দিব্যি স্বাভাবিক ব্যবহার করছেন। একটু পরে সাহস করে প্রসঙ্গটা তুলতেই দিব্য অবাক হয়ে দেখল ভদ্রলোকের চেহারার রং পাল্টে গেছে। এতক্ষণ দিব্যি হাসি খুশি ছিলেন, এখন গম্ভীর হয়ে চেয়ে রয়েছে, থমথমে করছে মুখ। কিছুক্ষণ চুপ করে থেকে মিথিলার দিকে তাকিয়েছিলেন, তারপর গলা খাকারি দিয়ে স্পষ্ট সুরে বলেছে, এ বিয়ে কখনো হতে পারে না। কেন? দিব্য অবাক হয়ে বলেছে, তোমরা আজকালকার ছেলে, বুঝবে না এই বিয়ে সবার নয়। কেন সেটা বলুন তো। জানি তুমি বড় ডাক্তার, প্রচুর পড়াশোনা করেছ, কিন্তু যতই পড়াশোনা করো আমাদের সমান কখনো হতে পারবে না। ভদ্রলোক কঠিন গলায় কেটে কেটে বলেছেন। অপমানে দিব্যর মুখ কালো। সে আর মেজাজ ঠিক রাখতে পারল না, উঠে দাঁড়িয়ে বলল, লেখাপড়া করেছি বলেই আপনার মতো মানুষই মানুষকে অপমান করতে শিখিনি। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। দিব্যদিকে ভ্রুক্ষেপ না করে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকা মেয়ের উদ্দেশ্যে বললেন, এই ছেলেকে যদি বিয়ে করতে চাও মন থেকে আমাদের মুছে ফেলে দিও। ভদ্রলোক চলে গেছে। মিথিলা কেঁদে ফেলেছে। দিব্য, তুমি চলে যাও। আর তুমি? দিব্যর কাতর গলা ঘরের চার দেওয়ালের মধ্যে ধাক্কা খেতে খেতে একসময় মিলিয়ে গেল। আলমারিটা এখনো খালি পড়ে আছে, 3 বছর পরেও। না, পুরো খালি নয়। একটা পাল্লার ভেতরে দিব্য নিজের জিনিসপত্র রেখেছে, বাকি 3টে পাল্লার ভেতরটা খালি, খাখা করছে। মা ব্যবহার করতে পারতো, কিন্তু মায়ের আলাদা আলমারি রয়েছে। যতবার আলমারিটাতে চোখ পড়ে দিব্যর মনে পড়ে যায় একটা শুরু না হওয়া সংসারের কথা, একটা ভেঙে যাওয়া স্বপ্নের কথা, জীবনে না মেলা এক হিসেবের কথা। মিথিলার সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি সে। চাকরিটাও ছেড়ে দিয়েছিল মেয়েটা। শুধু একটা মেসেজ এসেছিল, আমি পারিনি দিব্য, লড়াই করতে পারিনি, আমি বড্ড ভীতু, ক্ষমা করে দিও আমাকে। সেই শেষ যোগাযোগ। পরে আর কোনোভাবে মিথিলার সাথে যোগাযোগ করতে পারিনি। সমস্ত যোগাযোগ ছিন্ন করেছিল মেয়েটা, একেবারেই যেন উবে গিয়েছিল দিব্যর জীবন থেকে। ও কেমন আছে, কিভাবে আছে জানতে পারিনি কিছুই। প্রচন্ড অভিমানে একসময় নিজেকে সরিয়ে এনেছিল দিব্য। ধরে নেওয়া হয়েছিল জাত খোয়ানোর ভয়ে তড়িঘড়ি বিয়ে দেওয়া হয়েছে মিথিলার। কিন্তু মেয়েটা একটু লড়াই করতে পারল না। পালিয়ে তো আসতে পারতো দিব্যর কাছে, নিজের সবটুকু দিয়ে আগলে রাখত দিব্য ওকে। একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে নামলো দিব্য। মা গম্ভীর মুখে চা নিয়ে এসেছে। আজকাল মা খুব রেগে থাকে, হাজার বলেও ছেলেকে বিয়েতে রাজি করাতে পারছে না। মা কি করে বুঝবে মিথিলার সাজাতে চাওয়া সংসারে অন্য কাউকে কি করে ঢোকাবে? যে আলমারিতে শুধুই মিথিলার অধিকার ছিল, সেখানে অন্য কারো জিনিসপত্র ঢুকবে কি করে? চেম্বার সেরে ফেরার পথে শপিং মলে ঢুকেছিল দিব্য। আগামীকাল মায়ের জন্মদিন, কিছু একটা গিফট কিনবে। অনেক ঘুরে ঘুরে একটা সুন্দর হাতঘড়ি, একটা পারফিউম আর একটা হ্যান্ডব্যাগ কিনে নিয়ে পার্কিং এর দিকে এগোতে গিয়ে চমকে উঠল। পা যেন জমে গেল মাটিতে। সামনে থেমে থাকা সিগ্রিন গাড়িটা থেকে নেমে এসেছে যে মেয়েটা, ওকে এখানে এইভাবে দেখবে স্বপ্নেও ভাবিনি। পাথর হয়ে যাওয়া পা দুটোকে টেনে নিয়ে গাড়ির আড়ালে গিয়ে দাঁড়ালো দিব্য।
গোলাপি ওড়নায় ঢেউ খেলিয়ে হাসি মুখে হেঁটে যাচ্ছে মিথিলা। এই 3 বছরে ও আরো সুন্দর হয়েছে। ওর প্রতি পদক্ষেপে দিব্যর বুকে কাঁটা ফুটছে, তীক্ষ্ণ যন্ত্রণা হচ্ছে। মিথিলার পেছনে হেঁটে যাচ্ছে বছরখানেকের বাচ্চা কোলে নিয়ে এক সুপুরুষ। আর একটু আড়ালে সরে গেল দিব্য। আজ আর মিথিলার মুখোমুখি হবার প্রয়োজন নেই। হয়তো দিব্যকে দেখলেই মিথিলার মুখের হাসি নিভে যাবে। নতুন করে মনে পড়ে যাবে সাজাতে চাওয়া সেই সংসারের কথা। কি দরকার, যে যন্ত্রণাও ভুলতে চেয়েছে সেটা নতুন করে জাগিয়ে দিয়ে লাভ আর কি। মিথিলা ভালো আছে, ভালো থাক। কোথায় থাকে ও এখন? হয়তো দূর কোনো শহরে, অথবা দূর কোনো দেশে। যেখানেই থাকুক ভালোই আছে, এইটুকু জানার বড্ড প্রয়োজন ছিল। মিথিলার ভরা সংসারে আজ দিব্যর আর কোনো প্রয়োজন নেই। এই প্রথমবার মনে হচ্ছে আলমারিটা আর ফাঁকা রাখার প্রয়োজন নেই। ফাঁকা পাল্লাগুলো ভরাট করার সময় এবার এসেছে। শেষ হলো আজকের গল্প, সেই আলমারিটা। কলমে মাধবী ভট্টাচার্য। গল্পটি সংগৃহীত হচ্ছে ফেসবুক পেজ, নাম গল্পগুজব, কলমে মাধবী ভট্টাচার্য থেকে।